সর্বশেষ একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে খুব বড় ধরনের ঝড় আসছে। এদিকে আজ 26শে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাসভবনে হবে এক গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথমবার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি দেখা করবেন শেখ হাসিনা। এই বৈঠকের বিষয় আসলে কি? বিষয়বস্তু হলো আন্দোলনের রূপরেখা ঠিক করা, দেশে ফিরে নেতৃত্ব গ্রহণ, 1971-এর মুক্তিবাহিনীর আদলে বাহিনী গঠনের চিন্তা, ভারতের সম্ভাব্য সহায়তা। নাম্বার 1, তারা শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনে যথেষ্ট আগ্রহী। নাম্বার 2, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন ছাড়া অন্য কিছু তারা মানবে না। নাম্বার 3, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে স্থিতিশীলতা সম্ভব নয়। তারপর ভারতের স্পষ্ট অবস্থান। সবকিছু মিলে এখন ইউনূস সরকারের পায়ের নিচে মাটি সরিয়ে নিচ্ছে ভারত সরকার। তাদের উপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বাড়বে খুবই দ্রুত। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপ, যারা এতদিন ডেমোক্রেসি নিয়ে ইউনূসের পক্ষে ছিল, তার পক্ষে ছাপাই গিয়েছিল। ভারতের অবস্থান বদলে তারাও নতুন করে ভাবা শুরু করেছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এমন এক টার্নিং পয়েন্ট এসে পৌঁছেছে যা গত 1 বছরে কেউ কল্পনাও করেনি। ভারতের রাজধানী দিল্লিতে একাধিকবার নীরব থাকলেও এখন যেন প্রকাশ্যে আওয়ামী লীগের জন্য দরজা খুলে দিচ্ছে ভারত সরকার। প্রায় 1 বছর ভারতে আত্মগোপনে থাকা শেখ হাসিনা, যার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন, নানা ষড়যন্ত্র, নানা গুজব চালু ছিল, আজ তিনি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রায় 1 বছর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন, তবে পালিয়ে যাননি, আশ্রয় নিয়েছেন। ভারত সরকার তাকে সম্মানিত রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে। ভারত স্পষ্ট জানিয়েছে তাকে ইচ্ছার বিরুদ্ধে প্রত্যর্পণ করা হবে না। এই অবস্থান শুধু কূটনৈতিক নয়, ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলন। বাংলাদেশ সরকার বহুবার দাবি করেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিন, কিন্তু ভারত সরকার বরাবর তা প্রত্যাখ্যান করেছে। কারণ শেখ হাসিনা এখন শুধুমাত্র একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী নন, তিনি হয়ে উঠেছেন ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন একটি মোচড়। শেখ হাসিনা একাধিকবার ভার্চুয়াল মাধ্যমে বার্তা দিয়েছেন। এগুলো বাংলাদেশের ইউনূস সরকারের জন্য যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে অনুরোধও জানায় এসব বার্তা যেন বন্ধ করা হয়, কিন্তু ভারত সাফ জানিয়ে দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা আটকানো তাদের সংস্কৃতির মধ্যে পড়ে না। তবে ভারতও একটি সীমা রেখেছে, কোনো জনসমাবেশ বা রাজনৈতিক সভা করার অনুমতি এতদিন দেওয়া হয়নি, দেখা করতে দেওয়া হয়নি নেতাদের সঙ্গেও। এমনকি শেখ হাসিনা নিজ পরিবারের বাহিরের কাউকেও দেখা করার অনুমতি মেলেনি। কিন্তু ভারতীয় অবস্থানের নাটকীয় পরিবর্তন শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। এর মধ্যে প্রথম চমক, ভারত সরকার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের অনুমতি দেয়, যেখানে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা গোপালগঞ্জের সেনা নির্যাতন ও গণহত্যা নিয়ে বক্তব্য রাখবেন। এই অনুমতি নতুন যুগের সূচনা বললেও কম বলা হবে। আয়োজক ছিল বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকী। নিঃসন্দেহে একজন ঘনিষ্ঠ হাসিনাপন্থী ছিলেন তিনি। এদিকে হিন্দুস্তান টাইমস বলেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে আওয়ামী লীগ এবার অভিযোগ তুলবে ভারতের মাটিতে দাঁড়িয়ে। বিস্ময়ের ব্যাপার, এই সংবাদ সম্মেলন শেষ পর্যন্ত আর অনুষ্ঠিত হয়নি, তবে সেটি বাতিলও হয়নি, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটার কারণ হচ্ছে
যেদিন সংবাদ সম্মেলনটা করবে সেদিনই ঘটেছিল মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এটা নিয়ে উদ্যোক্তারা জানান, এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে কিছু মহল বলেছে ভারত নাকি শেষ মুহূর্তে অনুমতি বাতিল করেছে, তবে বিশেষ সূত্র বলছে এটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা। ভারত অনুমতি দিয়েছিল লিখিতভাবে এবং তা এখনো বহাল আছে। এদিকে আজ 26শে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাসভবনে হবে এক গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথমবার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি দেখা করবেন শেখ হাসিনা। এই বৈঠকের বিষয় আসলে কি? বিষয়বস্তু হলো আন্দোলনের রূপরেখা ঠিক করা, দেশে ফিরে নেতৃত্ব গ্রহণ, 1971-এর মুক্তিবাহিনীর আদলে বাহিনী গঠনের চিন্তা, ভারতের সম্ভাব্য সহায়তা। একটি ধারণা ছিল ভারতীয় গোয়েন্দা বিভাগের কেউ কেউ থাকবেন এই বৈঠকে। অবশ্যই অজিত দোভাল নন, তার ঘনিষ্ঠ কোনো প্রতিনিধিরা। তবে পরে নিশ্চিত হয়ে গেছে আজকের বৈঠকে সরাসরি ভারতীয় গোয়েন্দারা অংশ নিচ্ছেন না, কিন্তু বিষয়টিকে গভীর পর্যবেক্ষণে রাখছে তারা। এই বৈঠকের অনুমতি দিয়ে ভারত একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। নাম্বার 1, তারা শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনে যথেষ্ট আগ্রহী। নাম্বার 2, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন ছাড়া অন্য কিছু তারা মানবে না। নাম্বার 3, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে স্থিতিশীলতা সম্ভব নয়। দর্শক, এই অবস্থান আগেও তারা প্রকাশ করেছিল, কিন্তু এবার প্রথমবার ভারত শুধু কথায় নয়, কর্মে দেখালো। এই মুহূর্তে ভারতের সমর্থন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির শক্ত চাবিকাঠি হয়ে উঠেছে। ভারতের এই পদক্ষেপ ইউনূস সরকারের জন্য অত্যন্ত অস্বস্তিকর। তাদের একনিষ্ঠ চেষ্টার পরেও ভারত শেখ হাসিনাকে ফেরত দেয়নি, বরং কার্যত রাজনৈতিকভাবে সক্রিয় হতে এখন সুযোগ দিচ্ছে। এই সরকার যেভাবে ছাত্র আন্দোলন দমন, সেনা হিংসা, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া এসব ঘটনার পরও বিশ্ববাসীকে বোঝাতে পারছে না যে তারা সহিংসতা ও নিপীড়নের বাহিরে কিছু। তারপর ভারতের স্পষ্ট অবস্থান। সবকিছু মিলে এখন ইউনূস সরকারের পায়ের নিচে মাটি সরিয়ে নিচ্ছে ভারত সরকার। তাদের উপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বাড়বে খুবই দ্রুত। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপ, যারা এতদিন ডেমোক্রেসি নিয়ে ইউনূসের পক্ষে ছিল, তার পক্ষে ছাপাই গিয়েছিল। ভারতের অবস্থান বদলে তারাও নতুন করে ভাবা শুরু করেছে। এদিকে গোপালগঞ্জ আর শুধুমাত্র একটি জেলা নয়, এটি এখন একটি প্রতীক, প্রতিরোধের, পুনরুত্থানের, পুনরায় সংগঠনের। মনে করুন গোপালগঞ্জেই শেখ হাসিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সর্বপ্রথম অবস্থান নিয়েছিলেন। সেখানে এখন সেনাবাহিনীর অত্যাচার, লাশগুম সবকিছু সামনে আনতে চায় আওয়ামী লীগ। ভারতের ভূমিকা স্পষ্ট, গোপালগঞ্জের গণহত্যা ইস্যুকে আন্তর্জাতিক করে তোলার সুযোগ দিচ্ছে তারা। সর্বশেষ একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে খুব বড় ধরনের ঝড় আসছে। দৃশ্যপটে একদিকে ইউনূস সরকার নিপীড়ন, দমন, ব্যর্থতা ও অহংকারে ভরা, ঠিক অন্যদিকে ধীরে ধীরে সংগঠিত হতে থাকা শেখ হাসিনা ও আওয়ামী লীগ ভারতের কৌশলগত সহায়তায়। দর্শক, আগামী সপ্তাহগুলোতে রাজনৈতিক উত্তাপ আরো চরমভাবে বাড়বে। এই পরিস্থিতি বিশ্লেষণ করতে হলে আপনাকে চোখ রাখতে হবে আন্তর্জাতিক সম্পর্কের উপর, অভ্যন্তরীণ নিরাপত্তার উপর এবং অবশ্যই বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়ার উপর। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।